সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করেন। তো মানুষের কল্যাণ যদি করা না যায় তাহলে রাজনীতি করার উদ্দেশ্য কি? চেষ্টা করে পরিশ্রম করে যদি মানুষকে তার জীবনকে কিছুটা পরিবর্তন ঘটানো না যায় তাহলে এই কষ্ট পরিশ্রম করে গ্রামে গ্রামে সময় দিয়ে শেষ পর্যন্ত কি লাভ হবে? রোদে পড়ব, বৃষ্টিতে ভিজব, তারপরে তো মানুষের উপকার হতে হবে। মানুষেরই যদি উপকার না হলো তাহলে রোদে পোড়াটাও অর্থহীন, বৃষ্টিতে ভিজাটাও অর্থহীন। তার চাইতে বরঞ্চ আরামের জীবন যাপন করাটা অনেক ভালো। তো এটা তো একটা সামান্য ব্যাপার, বিদ্যুৎ। আজকালকার দিনে বিদ্যুৎ থাকবে না, এটা উচ্চারণ করাও তো এক ধরনের বোকামি ছাড়া আর কিছু না। আজকালকার দিনে বিদ্যুৎ থাকবে না কেন? বিদ্যুৎ ঘরে ঘরে থাকতে হবে, রাস্তা বাড়ির পাশ দিয়ে হতে হবে, বেকারদের ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করতে হবে, স্বাস্থ্য সেবা বাজারে বাজারে চালিয়ে দিতে হবে। এগুলো খুব স্বাভাবিক, খুব সামান্য, তেমন কিছু না। আমার সবচেয়ে বেশি খারাপ লাগে এই ফয়জুল্লাহ পড়ে গেলে মসজিদ ভেঙে নিয়ে যাচ্ছে। ওই দিন দেখে আসলাম টিউবওয়েলের কাছাকাছি চলে আসছে, একটা ক্লাব ঘরের কাছে চলে আসছে। যদি আমার কোনোদিন সুযোগ হয়, আমি যদি এই সুযোগ পাই, তাহলে এই অঞ্চলে বড় কাজ হিসেবে সর্বাগ্রে আমি এই ফয়জুল্লাহপুরের সমস্যার সমাধান করতে চাই। কারণ ওই পর্তাপুরের এই জায়গা থেকে শুরু হয়েছে, পর্তাপুরে এখান থেকে শুরু হয়ে একেবারে গ্রাম সাল্লা পর্যন্ত গেছে, ভেঙে যায়। কিসের রাজনীতি আর কিসের অর্থনীতি আর কিসের নেতাগিরি? মানুষের বাড়ি ভেঙে যাচ্ছে, মসজিদ ভেঙে যাচ্ছে, মন্দির ভেঙে যাচ্ছে, শ্মশান ঘাট নাই, ছায়া মন্দির নাই, কবরস্থান নাই। তো রাজনীতি কিসের? কি নিয়ে রাজনীতি? গুতাগুতি? কার সাথে কে কাকে গুতাগুতি করবেন? কার সাথে কার বদনাম কে বলবেন? কি বলবো আমি আপনার বদনাম, আর আপনি কি বলবেন আমার বদনাম? বাড়ির পাশ দিয়ে হাইটে গেলে দেখা যায় মহিলারা প্রহর গুনতেছে কখন তার বাড়ির পাশের রান্নাঘর পানিতে তলে যাবে, আর আমি আছি, আপনি আছি বড় বড় রাজনৈতিক আলাপ নিয়ে। ফলে এখানে যা হয়েছে, যা হচ্ছে, আমি মনে করি কোন শক্তভাবে এগুলোতে হাত দিলে অবশ্যই এগুলো একটা একটা করে পরিপূর্ণ সমাধান করে দেওয়া সম্ভব। কিন্তু এটার জন্য পরিশ্রম করতে হবে। এটার জন্য নাকে তেল দিয়ে ঘুমাইলে তো নিজের কাজ অন্য এসে করে দিবে না। এটা পরিশ্রমের ব্যাপার, কষ্টের ব্যাপার, সাধনার ব্যাপার, সাহসের ব্যাপার, আত্মাটাকে বড় করার ব্যাপার, মনটাকে বড় করে দেখার ব্যাপার। কে আমার পক্ষে, কে আমার বিপক্ষে, কে আমার গ্রুপ, কে তোমার গ্রুপ, এগুলা থেকে বাইর হইতে হবে। এইগুলা থেকে বাইর হয়ে একমাত্র গ্রুপ হবে দিরাইশাল্লাহর মানুষের কল্যাণ। এই দিরাইশাল্লাহর মানুষের কল্যাণের বাইরে বাকি গ্রুপে বিভক্ত হয়ে কি করবো আমরা? কার বিরুদ্ধে কে অবস্থান নিব? কাকে কে গালিগালাজ করব? কেন করব? কি উদ্দেশ্য করব? এই গালিগালাজ করে শেষ পর্যন্ত কি পাওয়া যায়? ফলে আমি মনে করি এই শাসকাই বলেন, মৌরাপুর বলেন, আগুয়াই বলেন, এই গ্রামগুলোতে যেগুলোতে এখনো লাগে নাই বিদ্যুৎ, আমি পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের সাথে এখানেই বসে কথা বলেছি, অনেকক্ষণ খাওয়ার সময় কথা বলেছি। উনি আমাকে বলেছেন কিছু জিনিসের অভাব আছে, আমি চেষ্টা করব স্বল্পতম সময়ের মধ্যে প্রতিটা গ্রামের প্রতিটা বাড়িতে যেন বিদ্যুৎ জ্বালানো যায়। বিদ্যুৎ না থাকলে বাচ্চারা লেখাপড়া করবে কোথায়? ওদের তো লেখাপড়া করতে হবে। আমি আপনি নিজেদের রাজনৈতিক নেতার গরম বক্তৃতা দিয়ে মাইক ফাটাই ফেলতেছি, আর ওইদিকে বাচ্চার লেখাপড়ার ব্যবস্থা নেই। এমন ফাটাই ফেলতেছি, পারলে মাইক নিজে কান্দে করে নিয়ে চলে যেতে চাই। আর খালি মাইক একটা পাইলে ও মুখরে মারেঙ্গা, তো মুখরে ধরেঙ্গা, তো মুখরে কাটেঙ্গা,
এগুলো তো এক ধরনের, আমি তো মনে করি এগুলো সবকিছু হলো এক ধরনের মানসিক রোগ। আচ্ছা বলেন, শ্বাসকায়ের লোক আছে, সাউদেশ্রীর লোক আছে এখানে, ওনাদেরকে আজকে একটা বকা দিব পাবলিকলি, সবার সামনে একটা বকা দিব। সাউদেশ্রী গ্রাম এই অঞ্চলের শিক্ষিত জনের গ্রাম হিসেবে পরিচিত। তো আমি এবার গেলাম পূজার সময়, গিয়ে দেখি সাউদেশ্রীর লোকেরা এক গ্রুপ পূজা করে আর এক গ্রুপ অপেক্ষা করে। তো সকলকে সাক্ষী রেখে বলছি, আমি একদিন সাউদেশ্রী যাব। আমার বিশ্বাস এখানে সাউদেশ্রীর বিবদমান দুই গ্রুপের লোকেদেরকে আমি দেখতে পাইছি। আমি সাউদেশ্রী যাব, আমি শুধু এটা বলে দিয়ে আসবো, একটা কথা বলার জন্য যাব। আমার ধারণা আমি আপনাদেরকে এই কথাটা বলার জন্যই শুধু যাব, আর একটা ডেট দিব, এই কথা বলার জন্য আপনাদেরকে একসাথে করার জন্য যাব। একটা কথা বলবো, আমার বিশ্বাস আপনারা আমার এই অনুরোধটা ফেলতে পারবেন না। এটা আমি আমার অধিকার নিয়ে বলছি, আমি কিন্তু কোনো মানুষের বিরুদ্ধে পক্ষে বলি না, এটা বলছি আমি আমার অধিকার, আমি মনে করি এটা আমার অধিকার, আমি এটা বলতে পারি তাদের, আমি এই কথায় রিকোয়েস্ট তাদের করতে পারি। আমি যাদেরকে নিয়ে কাজ করব, যাদেরকে নিয়ে চলবো, যাদেরকে নিয়ে সময় দিব, যাদেরকে নিয়ে কষ্ট করব, যাদেরকে নিয়ে অট্টালিকার জীবন পার করে দিয়ে এসে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে গ্রামে গ্রামে ঘুরে যাদের জন্য কাজ করতে চেষ্টা করব, তাদের কাছে যদি আমার অধিকার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে তো আমি কারোর জন্য কোনো কল্যাণ করতে পারবো না। আমি যদি আমার অট্টালিকার জীবন পিছনে ফেলে আপনাদের দুয়ারে আসতে পারি, আপনাদেরও উচিত হবে আমার এই রোদে পোড়া বৃষ্টিতে ভিজাকে মন থেকে আলিঙ্গন করে নেওয়া। যদি এই মন থেকে আলিঙ্গন করা না যায়, তাহলে তো আমরা একে অন্যকে বিশ্বাস করতে পারবো না, আস্থা জমাতে পারবো না, ভালোবাসতে পারবো না, সন্দেহ কাজ করবে, শুভাকাঙ্ক্ষা কাজ করবে, একের সাথে অন্য খোলামেলা আলোচনা করতে পারবো না, ফ্রি হইতে পারবো না। শুধুমাত্র আলোচনাই করব, মনের ভিতরে একটা ক্ষোভ, একটা দুঃখ, একটা বেদনা, একটা অনাচার, অত্যাচার, নির্যাতনের কাহিনী থেকেই যাবে। ফলে আমি গভীরভাবে দেখেছি, যত বড় অট্টালিকায় বসবাস করি না কেন, জীবন কিন্তু আসলে সংক্ষিপ্ত, অল্প দিনের জীবন। 70-80 বছর হয়ে গেলে জীবনের আর কোনো মূল্য থাকে না। এখনই যারা অসুস্থ হয়ে কাতরাচ্ছে, হাসপাতালে অপেক্ষমান, বাড়িতে যারা অসুস্থতায় ভুগছেন, তাদের দিকে তাকায় দেখেন তারা কত কষ্টকর জীবন যাপন করছেন। অথচ আজ থেকে 40 বছর আগে এরা ছিলেন নওজোয়ান, টকবগে তরুণ, এদের জীবন ছিল রঙিন, এরা জীবনকে দেখেছেন ভিন্নভাবে। আর সেই মানুষ মাত্র 30 বছর পরে, 40 বছর পরে জীবনকে দেখছেন অন্যভাবে। জীবনের কোনো মূল্য তাদের কাছে আর নাই। আপনি 80 বছর বয়সের একজন বৃদ্ধকে ডেকে জিজ্ঞাসা করেন আপনি কি চান, দেখবেন অনেকেই বলবে বাবা আর বাঁচতে চাই না, এখন তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যেতে চাই। তাহলে আমাদের জীবনের মূল্য কি হবে? আমরা তো মধ্যবয়সী, আমরা যখন শেষ বসে চলে যাব, কি রেখে যাব? কার জন্য রেখে যাব? কি জিনিস বিরত থাকবে? শেষ পর্যন্ত থাকবে কি? টাকা থাকবে না, অট্টালিকা থাকবে না, বাড়ি গাড়ি থাকবে না, সম্পদ থাকবে না, ব্যাংকের হিসাব কিছুই থাকবে না। শুধু একটা জিনিস থাকবে, যদি আমরা এমন কিছু করে যেতে পারি যা এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারি, এই অঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসার পরিবর্তন ঘটানো যায়, আমার মনে হয় জীবনের ক্ষেত্রে এর চাইতে বড় সফলতা আর কিছুই হবে না। আমি ব্যক্তিগত জিন্দেগিতে পৃথিবীর এমন কোন জায়গা নাই, দেখি নাই, যাই নাই, ইজ্জত করে না এরকম কোন জায়গা নাই। গেলে মানুষ সম্মান করে, বসতে দেয়, খাইতে দেয়, চেয়ার দেয়, বাড়িঘর ছেড়ে দেয়, ঘর বাড়ি ছেড়ে দেয়। কিন্তু এর বিনিময়ে আমরা যে জিনিস অর্জন করলাম, যে জিনিস কামাই করলাম, যে জিনিস পাইলাম, তার মধ্য থেকে কোন জিনিস এই গ্রামের মানুষের মধ্যে আমরা এখন বিলিয়ে দিব, এটাই আমাদের শেষ পর্যন্ত চাওয়া। যদি আমরা বিলিয়ে দিতে না পারি তাহলে কি হবে? যদি আমরা আমাদের আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করতে না পারি তাহলে আমাদের কি হবে? যদি আমরা আমাদের চিন্তা ভাবনা, কর্ম আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে না পারি তাহলে আমাদের জীবনের প্রাপ্তি কোথায় গিয়ে ঠেকবে? কোথায় গিয়ে বলবো আমরা অট্টালিকা পেয়েছি? অট্টালিকা কতক্ষণ থাকে? অট্টালিকা তো দরকার হয় না, বেশিক্ষণ দরকার হয় না। অট্টালিকা বেশিক্ষণ দরকার হয় না।
ব্যাংক ভর্তি টাকা বেশিক্ষণ দরকার হয় না জমি জমা। একটা সময় পরে জীবনের এমন এক পর্যায়ে আসে যেখানে টাকা, সম্পদ, বাড়ি গাড়ি এবং ব্যাংক ভর্তি টাকা এগুলার কোনো কিছুই মূল্য থাকে না। শুধু মূল্য থাকে আমরা আপনারা যে কাজ করে গেলাম, এইটাই মানুষের কাছে কর্ম হিসেবে জীবিত থাকে। তো আমি এসছি আপনাদেরকে সাথে নিয়ে এরকম একটা নতুন কর্মস্থল দেখানোর জন্য। দেখেন, অনেক জায়গায় গেলে অনেকে বলেন রাস্তা নাই, নাই 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 নাই। কি নাই? রাস্তা নাই। জগদল রাস্তা নাই, কুলুঞ্জ রাস্তা নাই, দিরাই যাবে কোথায়? কোনো রাস্তা নাই। তারপর করিমপুর সামান্য অংশ রাস্তা আছে, আর রাস্তা নাই। দল দিরাই যাবে, দল থেকে রাস্তা নাই। মারকুলি থেকে দিরাই যাবে, রাস্তা নাই। আটগাঁও থেকে সাল্লা আসবে, রাস্তা নাই। গ্রাম সাল্লা থেকে সাল্লা আসবে, গাড়ি ধরে আসা যায় না। এবং আমি মাঝে মাঝে বলি, সাল্লা ঘুঙ্গিয়ারগাঁও সদরে গিয়া দেখবেন একটা ফায়ার সার্ভিসের গাড়ি আছে, একটা অফিস আছে, এই অফিসে কয়েকটা লোক আছে, সাথে একটা বড় সড়ো ফায়ার সার্ভিসের গাড়ি আছে। তো ওই দিন সকালবেলা ডাক বাংলোতে ঘুমানোর পরে সকালবেলা খেলার মাঠে হাঁটতে গেছি, গিয়া দেখি ফায়ার সার্ভিসে কাজ করে এরকম লোকেরা খেলাধুলা করতে আসছে। দুইজনকে জিজ্ঞাসা করলাম, বলে স্যার কোনো কাজ নাই। কি কাজ? এই জন্য স্যার সকালে হাঁটতে আসলাম। আসছে সকালে হাসা। আপনি দেখবেন ফায়ার সার্ভিসের জন্য একটা ঘর আছে, একটা গাড়ি আছে, কিছু লোক আছে, কিছু অফিসার আছে, কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িটা ঘর থেকে 2 হাত বাইর হলেই পানি আছে। ওটা যাবে কোথায়? ফায়ার সার্ভিস আছে, ঘর আছে, মানুষ আছে, রাস্তা নাই। ফায়ার সার্ভিসের গাড়ি বসে বসে কোন জায়গায় আগুন লাগবে এটা হিসাব করে। এই হিসাব দিয়ে কি কায়দা হবে? আপনি ফায়ার সার্ভিসের জায়গা নিয়ে এসেছেন, রাস্তা নাই কেন? ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে আসছেন, ফায়ার সার্ভিসের গাড়িও নিয়ে আসা হয়েছে বিশেষ প্রেক্ষাপটে। ফায়ার সার্ভিসের গাড়ি এখন যাবে কোথায়? যদি এখন কোনো কারণে শাসকাই বাজারে আগুন লাগে, ফায়ার সার্ভিসের গাড়ি আসবে কোন দিক থেকে? কোথায় যাবে? এসে কোন দিক যাবে? যদি এখন কোনো কারণে আপনার সাউদেশিতে আগুন লাগে, ফায়ার সার্ভিসের গাড়ি যাবে কোথা থেকে? যদি কখনো ফয়জুল্লাহপুরে আগুন লাগে, ফায়ার সার্ভিসের গাড়ি যাবে কোন দিক থেকে? সামারচরে আগুন লাগে, দিরাই থেকে আসতে পারে, কিন্তু নিজগাঁও বাজারে আগুন লাগলে, রাউতলায় আগুন লাগলে যাওয়ার তো কোনো রাস্তা নাই। কোন দিক থেকে যাবে? কাকে ধরবে? কোন রাস্তা দিয়ে যাবে? অবশেষে পানির নিচে দিয়া ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে আমরা এতই দুর্ভাগ্যবান লোক। আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, একতাবদ্ধ হন, একসাথে দাঁড়ান, রাজনৈতিক হানাহানি ভুলেন, পরস্পরের দিকে তাকায় দেখেন যা আমাদের সকলের দরকার। এই ক্ষেত্রে একতাবদ্ধ হন। আমাদের কি দরকার? আমাদের দরকার রাস্তাঘাটের। আমাদের 1 নম্বর দরকার রাস্তাঘাটের। যাই আছি, যেখানে আছি, যে অবস্থায় আছি, এদিক থেকে সুনামগঞ্জ যেতে চাই, এদিক থেকে সিলেটে যেতে চাই, জগন্নাথপুর যেতে চাই, আজমিরি যেতে চাই, তারপরে ওদিক থেকে বানিয়াচং যেতে চাই, ওদিক থেকে দিরাই যেতে চাই, দিরাই থেকে সামারচর যেতে চাই, সামারচর থেকে সুনামগঞ্জ যেতে চাই, রফিনগর যেতে চাই, ভাটিপাড়া যেতে চাই, শরীফপুর যেতে চাই। এই রাস্তা মাকড়সার জালের মতো আবুরা রাস্তাঘাট তৈরি করা আমাদের দরকার। দ্বিতীয়ত দেখেন, দ্বিতীয়ত কাজ কি দরকার? আপনি আপনার বাড়ির পাশের অসুস্থ মহিলাকে কোথায় নিয়ে যাবেন? কই হাসপাতাল? কই মেডিকেল সেন্টার? কোথায় ডাক্তার? কোথায় নার্স? এই শাসকাই বাজারে ডাক্তার দেখানোর কি ব্যবস্থা আছে? একটা মহিলা মানুষ এখন যদি তার প্রসব বেদনা হয়, কোথায় নিয়ে আপনি সিজার করাবেন? সিলেট, সুনামগঞ্জ, দিরাইতে কোনো সিজার হয় না। সাল্লায় হাসপাতালে যন্ত্র আছে, তেলা পোকা খেয়ে সব নষ্ট করে দিচ্ছে। আমি একদিন গিয়ে দেখেছি, আমাকে বলছে স্যার এক্সরে মেশিন আছে, কিন্তু এক্সরে করা যায় না। মেশিন আছে, মেশিন কাজ করে না। কারণ কি? তেলা পোকা নাকি মেশিনের ভিতর ঢুকিয়ে মেশিনের যন্ত্রপাতি খাইয়ে দিচ্ছে। তা কি দাঁড়ালো? স্বয়ং একটা উপজেলা শহর, একটা সরকারি হাসপাতাল, এই হাসপাতালের মধ্যে একটা এক্সরে মেশিনে এক্সরে করার মতো সৌভাগ্য আমাদের হয় না। তাহলে আর যাবো কোথায়? এই বাজারে আপনি ওদিকে যান,
হুসেনপুর বাজার, ওদিকে আসবেন আকিল শাহ বাজার, ওইদিকে যাবেন বোয়ালিয়া বাজার, এদিকে যাবেন ওই দিক থেকে পিছন দিকে গেলে গিয়া দেখবেন টানাখালী বাজার, দিরাই বাজার, সামারচর বাজার, রফিনগরে বাজার আছে, ভাটিপাড়ায় বাজার আছে, নিজগাঁও বাজার আছে, রাউতলা একটা ছোট্ট বাজার আছে, এইদিকে আসলে শাসকাই বাজার আছে, শাহবিশ্রী একটা ভালো গ্রাম, ওইদিকে গেলে আপনি গ্রাম সাল্লা। এই আমার বিবেচনায় 14টা জায়গা আছে, 14টা। এই 14টা জায়গায় আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সাহস থাকে, আমাদের শক্তি থাকে, উদার মন থাকে, এরকম ব্যক্তিত্ব থাকে, তাহলে 14টা জায়গায় 14টা হাসপাতাল গড়ে তোলা সম্ভব। আপনি দেখেন এই 14টা হাসপাতাল গড়ে তোলেন, নার্স আনেন, ডাক্তার আনেন, একই ডিজাইন করেন, একই রকমের ক্যাপাসিটি আনেন, দেখবেন মানুষের জীবনের মধ্যে কত বড় ধরনের পরিবর্তনের সূচনা হয়। 1 রাস্তাঘাট, 2 হাসপাতাল, 3 আমাকে বলে, আমি হবিবপুর বারা ইউনিয়নের চেয়ারম্যানকে জিজ্ঞেস করছিলাম, খালি বলে শ্মশান ঘাট নাই, শ্মশান ঘাট নাই, শ্মশান ঘাট নাই। তো ওকে ধরে জিজ্ঞাসা করলাম, আমি কয়টা শ্মশান ঘাট হলে বলবা যে আর কোন শ্মশান ঘাটের দরকার নাই, দরকার নাই, দরকার নেই? তো চেয়ারম্যান সাহেব আমারে বলছে 10টা। আচ্ছা বলেন, 10টা শ্মশান ঘাট বানানোর জন্য কোন সরকারি ফান্ডের দরকার আছে বলে আমি মনে করি না। 10টা শ্মশান ঘাট বানাইতে গেলে আমাদের এই দিরাই সাল্লায় এমন ব্যক্তি আছেন, এমন ধনাঢ্য ব্যক্তি আছেন, এমন দানশীল ব্যক্তি আছেন, এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আছেন যারা দেশে দেশের বাইরে থাকেন। তাদের হাতে যদি আপনি বিশ্বস্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন, সত্যবাদী নেতা বানাইতে পারেন, মিথ্যা থেকে দূরে সরতে পারেন, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াইতে পারেন, দিরাই সাল্লায় এইরকম ব্যক্তির জন্ম হয়েছে যারা দেশে বিদেশে থাকে, তাদের একজনের পক্ষেই 10টা শ্মশানের জন্য 1 কোটি টাকা দান করে দেওয়া সম্ভব। আমরা তাদেরকে চিনি না, আমরা তাদেরকে জানি না, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, তারা আমাদেরকে ভালোবাসে না, কারণ তারা মনে করে আমরা মিথ্যাবাদী, তারা মনে করে আমরা দুর্নীতিবাজ, তারা মনে করে আমরা বাজে লোক, টাকা দিয়ে বিশ্বাস করতে চায় না। কয়টা কবর দরকার? ফয়জুল্লাহপুর থেকে শুরু করে আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, ইয়ারাবাজ, বাজারকান্দি পর্যন্ত কয়টা কবর দরকার? কয়টা আবুরা কবর হলে বলবেন সাল্লায় আর কোনো কবরের প্রয়োজন নাই? 20টা। একটা কবর বানাইতে যদি 20 লাখ টাকা লাগে, 20টা কবর বানাইতে 4 কোটি টাকা লাগে। 4 কোটি টাকা জোগাড় করতে পারি না, আর আমরা আছি অমুক ভাই মুর্দাবাদ আর তমুক ভাই জিন্দাবাদ, এইটার নাম নাকি রাজনীতিবাদ। 4 কোটি টাকা, 4 কোটি টাকা জোগাড় করা যায় না? 4 কোটি টাকা ব্যক্তিগতভাবে জোগাড় করে এই সাল্লায় 20টা কবর একই ডিজাইনে, একই সিস্টেমে, একই কালারে, একই সময়ে, একই দূরত্বে, একই গাইড বল দিয়ে একটা ডিজাইন করে বানাই দিয়ে দেখেন, মানুষ বলবে এই 20টা আবরা কবর হওয়ার পরে সাল্লা থানায় আর কোনো কবরের দরকার হবে না। আচ্ছা বলেন, এই কাজ করতে কয়দিন লাগে? শ্মশান ঘাট 10টা বানাইতে 2 মাস লাগে, কবর 20টা বানাইতে না হয় 3 মাস লাগলো। 6 মাস সময় পাইলে কবরও যাবে, 6 মাস সময় পাইলে ছায়া মন্দিরও যাবে, 6 মাস সময় পাইলে শ্মশান ঘাটও যাবে, 6 মাস সময় পাইলে পরে বিদ্যুতের সমস্যাও সমাধান করে দেওয়া পুরোপুরি ভাবেই সম্ভব। আমি মনে করি আপনাদের আমাদের সামনে, আমি দেখেন আপনাদেরকে কাউকে কিন্তু ভোটের কথা বলছি না, কারণ আমি মনে করি ভোট টোট এগুলা যার মনে চায়, যেভাবে মনে চায়, যাকে মনে চায় দিতে থাকেন, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমি মনে করি আমাদের জীবন মানের উন্নয়ন যদি আমি ঘটাইতে না পারি, তাহলে আমার এই অট্টালিকার জীবন ছেড়ে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আমার জীবনের শেষ সফলতা কি হবে? কি পাবো আমি এখানে এসে? টাকা দিবেন আমাকে? কয় টাকা দিবেন? কার কাছে টাকা আছে? সম্পদ দিবেন? কি সম্পদ দিবেন আপনারা আমাকে? কার কাছে এই সম্পদ আছে? আপনি আমাকে ব্যাংক দিবেন? কোথা থেকে ব্যাংক দিবেন? কার ব্যাংকে কয় কোটি টাকা আছে যে আমাকে দেওয়া যাবে? আর কি দিবেন? এই সব কিছুর বিনিময়ে আমার জন্য সবচাইতে দরকার, আমি যে কারণে আসি, আপনি অবাক হয়ে যাবেন। গিয়েছিলাম ওই দিন জগদল ইউনিয়নে, একটা মহিলা তার পেঁপে গাছ থেকে পেরে 2টা পেঁপে দিয়ে দিল আমাদেরকে, আর বলল আপনাদেরকে খাওয়াইতে পারলাম না। একটা পেঁপে সাথে সাথে দিয়ে দিল, আর একটা পেঁপে যে বাড়িতে ঘুমাইলাম রাতের বেলা এসে দেখি আর একটা পেঁপে বাড়িতে পাঠাইছে। মানে তার মনে মনে সে ভাবতেছে যে ওই একটা পেঁপে দিয়ে সে আমাদেরকে আতিথেয়তা করবে। আচ্ছা বলেন, শহরে, গ্রামে, বন্দরে, গ্রামের মানুষের মতো এই ধরনের ভালোবাসা খুঁজে পাওয়া যায়?
পাবেন না। এই জন্য আমরা গ্রামে আসি, এই জন্য আমরা আসি আপনাদেরকে ভালোবাসতে, পছন্দ করতে, পরস্পরকে বিশ্বাস করতে, আস্থা নিতে, রাজনৈতিক বক্তৃতা দিয়ে আসি নাই। ফলে আমি আমাকে একটু ঢাকায় যেতে হবে, আমার প্লেনের টাইম হয়ে যাচ্ছে। আমি শুধু একটা অনুরোধ করে যাই, আমি অনুরোধ করব আপনারা এই শাল্লার এই অঞ্চলের মানুষ, এই বারা বলেন, হবিবপুর বলেন, এমন একটা নতুন একতাবদ্ধ সমাজ গড়ে তোলেন, যে একতাবদ্ধ সমাজ আগামীর শাল্লাকে দিন এবং রাতের মতো পরিবর্তন করে দিবে। এরকম একটা একতাবদ্ধ গঠন করেন, হিন্দু মুসলমান মিলে একতাবদ্ধ হন, হিন্দু মুসলমান মিলে একজন আরেকজনের সঙ্গে বসেন, আলাপ করেন, একমত হন। আমাদের একমতের বিষয়বস্তু রাজনীতি না, আমাদের একমতের বিষয়বস্তু আমার রাস্তা, আমার একমতের বিষয়বস্তু আমার হাসপাতাল, আমার একমতের বিষয়বস্তু হলো আমার শিক্ষা, মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, কলেজ, এগুলো আমাদের একমতের বিষয়বস্তু। আর যদি আপনারা এই প্রতিশ্রুতি দেন, আপনারা দাঁড়াইতে পারেন, আমাকে সাহায্য করেন, আমি আপনাদের সাহায্য করতে পারি, তাহলে আমি বলে দিচ্ছি আপনাদেরকে 5 বছর, সবচাইতে বেশি হলে 10 বছর একসাথে আমরা যদি দাঁড়িয়ে কাজ করতে পারি, হিন্দু মুসলমান একসাথে দাঁড়াতে পারি, আমার ধারণা 5-10 বছর পরে আমাদের এই ভাটি বাংলার প্রাথমিক সমস্যাগুলো সবকিছু সমাধান হয়ে যাবে। এই জায়গায় আমরা আপনারা এক, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, আমাদের ধর্মের যতই পার্থক্য থাকুক না কেন, কিন্তু আমরা এই ক্ষেত্রে এক, একের সাথে অন্যের দরকার। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এরকম একসাথে হবেন, আমরা একসাথে কাজ করব, নেতা পেতার মতো না, আমরা কাজ করব ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী হিসেবে। পরস্পরকে আমরা ভালোবাসবো, সাহায্য করব, সহযোগিতা করব, তবেই যা করতে পারে নাই তা আমরা আগামীতে করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দ্রুত যাচ্ছি এই জন্য, কারণ আমাকে এখন এই সিলেটে যেতে হবে, রাতেই আমাকে ঢাকায় যেতে হবে। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আর একটা কথা বলে দিয়ে যাই, যে কয়টা গ্রামে বিদ্যুৎ লাগে নাই, আগামীকাল থেকেই আমি এই কয়টা গ্রামে বিদ্যুৎ যেন লাগে, এই জন্য আমি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করব। আমি বিশ্বাস করি নির্বাচনের আগে পারবো কিনা জানি না, ফ্রম টুমরো আই উইল স্টার্ট, আগামীকালকে থেকে শুরু করব। এর মধ্যে প্রতি ঘন্টা, প্রতিদিন হিসাব করে আমি কাজ করার চেষ্টা করব, যেন শেষ পর্যন্ত আমার মুখের কথার এবং আপনাদের চাহিদার মধ্যে একটা মিল বন্ধন হয়। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। ধন্যবাদ। সাতক্ষীরা বাজার পল্লী বিদ্যুৎ উদ্বোধনের সম্মানীয় সম্বোধনা প্রাপ্ত শিশির পরির ভাই, অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি